সকলকে আবার জানাচ্ছি স্বাগত। আজকের এই পর্বে আমি তোমাদেরকে ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের ফ্রান্সিস বেকনের লেখা অফ স্টাডিজ এসেটা সম্পূর্ণ রিডিং পড়িয়ে বাংলা মানে বলে দিচ্ছি। ইতিমধ্যে আমি কিন্তু ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের সমস্ত গদ্য পদ্য পড়িয়ে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই সমস্ত গদ্য পদ্যগুলো না দেখে থাকো, সেই ক্ষেত্রে আমি সেই সমস্ত ভিডিওগুলোর লিঙ্ক আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকে গিয়ে দেখে নিতে পারো। তো আজকের টপিকটা হচ্ছে ফ্রান্সিস বেকনের লেখা অফ স্টাডিজ। তো সবার প্রথমে আমি তোমাদেরকে আজকের এই এসের লেখক অর্থাৎ ফ্রান্সিস বেকন সম্পর্কে একটা ছোট্ট করে ধারণা দিয়ে দিচ্ছি। দেখো, স্যার ফ্রান্সিস বেকন ছিলেন একজন ইংরেজ দার্শনিক, আইনজ্ঞ, কূটনৈতিক এবং বৈজ্ঞানিক চিন্তাধারার পথপ্রদর্শক। আইনজীবী হিসাবে পেশাগত জীবন শুরু করলেও তিনি বৈজ্ঞানিক বিপ্লবের প্রবক্তা এবং জ্ঞান অন্ধতা ও গোঁড়ামি বিরোধী হিসাবে সুখ্যাত বা পরিচিতি পেয়েছিলেন। স্যার ফ্রান্সিস বেকনকে অভিজ্ঞতাবাদের জনকও বলা হয়। তার জন্ম হয় 22শে জানুয়ারি 1561 সালে ইয়র্ক হাউস স্ট্যান্ডে। তিনি মারা যান 9 এপ্রিল 1626 সালে 65 বছর বয়সে লন্ডনে। তো এইবার দেখো, আমি তোমাদেরকে আজকের যে এসেটা রয়েছে অর্থাৎ অফ স্টাডিজ এর একটা ছোট্ট করে সামারি দিয়ে দিচ্ছি। তো অফ স্টাডিজ যে এসেটা আমরা পড়তে চলেছি, এটা কিন্তু কোনো গল্প নয়, এখানে কিন্তু কোনো স্টোরি বা ফ্যাক্ট নেই, ঠিক আছে। এখানে ফ্রান্সিস বেকন কিন্তু স্টাডিজকে নিয়ে আমাদের সামনে কিছু তথ্য তুলে ধরেছেন। তথ্য বলতে এই যে স্টাডিজ আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ, অর্থাৎ পড়াশোনা আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ, পড়াশোনা করলে পরে আমাদের কী কী সুবিধা হতে পারে এবং পড়াশোনা করলে আমরা কী কী শিখতে পারি, তার সঙ্গে সঙ্গে পড়াশোনা অর্থাৎ স্টাডিজ আমাদের জীবনে কী কী পরিবর্তন আনতে পারে, সেটাও কিন্তু ফ্রান্সিস বেকন আজকের এই এসেতে আমাদেরকে বলে দিয়েছেন। তার সঙ্গে সঙ্গে তিনি আমাদেরকে এই এসেতে বলেছেন যে আমরা কোন কোন ধরনের বইদেরকে কেমনভাবে গুরুত্ব দেব এবং আমাদের মধ্যে যে সমস্ত ত্রুটি এবং খামতিগুলো রয়েছে সেগুলোকে আমরা কিভাবে আমাদের ভেতর থেকে দূর করতে পারবো, সেগুলোও কিন্তু আজকের এই এসেতে ফ্রান্সিস বেকন আমাদের সামনে খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। তো টেক্সটটা তোমরা যদি মন দিয়ে পড়ো, দেখবে তোমরা কিন্তু অনেক কিছু জানতে পারবে। যদিও এটা কিন্তু কোনো গল্প নয়, খুব একটা ইন্টারেস্টিং নয়, ঠিক আছে। তো আমি বলবো তোমরা মন দিয়ে যদি পড়ো, দেখবে তোমাদের অনেক ভালো লাগবে। তো এই গেল মোটামুটি এই যে এসেটার একটা ছোট্ট সামারি। এবার দেখো, চলে যাচ্ছি সরাসরি মূল টেক্সটে। দেখো চলে এসেছি মূল টেক্সটে। কি বলছে দেখো, স্টাডিজ সার্ভ ফর ডিলাইট, ফর অর্নামেন্ট অ্যান্ড ফর অ্যাবিলিটি। তো পড়াশোনা কি কাজে লাগে? পড়াশোনা আমাদেরকে আনন্দ দেয়। ডিলাইট বলতে কিন্তু এখানে বোঝাচ্ছে আনন্দ, ঠিক আছে। তারপরে কি বলছে? তারপরে দেখো বলছে ফর অর্নামেন্ট। অর্নামেন্ট বলতে কি বোঝাচ্ছে? অর্নামেন্ট বলতে বোঝাচ্ছে অলঙ্করণ, মানে সাজগোজ। যখন দেখবে কোনো মানুষ সাজগোজ করে, সে পুরুষ হোক কিংবা মহিলা হোক, ঠিক আছে, সে দেখবে আগের তুলনায় অনেক সুন্দর হয়ে যায়। তাকে দেখতে কিন্তু আগের তুলনায় অনেক সুন্দর বা আকর্ষণীয় লাগে, তাই না? ঠিক তেমনটা স্টাডিজ আমাদের মধ্যে একই ধরনের এইরকম অর্নামেন্টেশনকে নিয়ে আসে। যেমন দেখবে যারা পড়াশোনা করে তাদের আচার ব্যবহার, চরিত্র একদম আলাদা হয়ে থাকে, অনেক সুন্দর হয়ে থাকে কাদের তুলনায়? যারা পড়াশোনা করে না তাদের তুলনায়, ঠিক আছে। পড়াশোনা একটা অন্যরকম ব্যক্তিত্বকে নিয়ে আসে। তো সেই ধরনের ব্যক্তিত্বকে এখানে বলা হচ্ছে কি অর্নামেন্ট, ঠিক আছে, মানে অলঙ্করণ। এই পড়াশোনা কিন্তু আমাদের চরিত্র, আমাদের ব্যবহার, আমাদের আচরণের মধ্যে একটা অলঙ্কার, মানে একটা সাজগোজ, একটা পরিপূর্ণতা, একটা সুন্দর বিষয়কে নিয়ে আসে, এটাই বলছে। তারপরে দেখো কি বলছে, ফর অ্যাবিলিটি, এবং কি আমাদের ক্ষমতাকে বাড়ায়। পড়াশোনা কি করে? আমাদের ক্ষমতাকে বাড়ায়। যে যত পড়াশোনা করবে তার ক্ষমতা কিন্তু আরও বাড়বে। ক্ষমতা মানে কিন্তু গায়ের জোর নয়, ঠিক আছে। ক্ষমতা মানে কিন্তু অন্য বিষয়, যেটা আমরা পরবর্তীকালে পড়বো, দেখবে। দেখো তারপর কি বলছে, দেয়ার চিফ ইউজ ফর ডিলাইট। পড়াশোনার মূল কাজটা কি? মূল কাজটা হচ্ছে কি আমাদের কি করে? আনন্দ দেওয়া, ঠিক আছে, আনন্দ দেওয়া। কোন সময়? ইজ ইন প্রাইভেটনেস, যখন আমরা একা থাকবো। বর্তমানে ছেলেমেয়েরা কী করে দেখবে? যখন একা থাকে তখন ফোন ইউজ করে, মানে অবসর সময়টা ওরা ফোনের পেছনে কাটিয়ে দেয়, তাই তো। কিন্তু আগে কি হতো? যখন ফোন ছিল না, যখন এই স্মার্টফোন ছিল না, তখন কিন্তু মানুষ কী করতো? পড়তো, পড়াশোনা করতো। অবসর সময়ে তারা বই পড়তো বা খবরের কাগজ পড়তো, ঠিক আছে। তো এই যে পড়ার ব্যাপারটা কিন্তু কি করে? মানুষকে আনন্দ দেয়। কখন? এই দেখো, প্রাইভেটনেস অ্যান্ড রিটায়ারিং, এবং কি অবসরের সময়।
সে যখন একাকিত্বে থাকে, প্রাইভেটনেস বলতে কি বোঝা যাচ্ছে, একাকিত্বে। সে যখন একাকিত্বে থাকে এবং সে যখন অবসরকালে থাকে তখন পড়াশোনা তাকে ডিলাইট দেয়, তাকে আনন্দ দেয়। ঠিক আছে, লেখক কিন্তু এটা এখানে বলার চেষ্টা করছেন। তারপর দেখো কি বলছে, ফর অর্নামেন্ট, এক্ষেত্রেও কিন্তু এই পড়াশোনা কি করে, আমাদের মধ্যে একটা অর্নামেন্টেশনকে নিয়ে আসে। ইজ ইন ডিসকোর্স, কোন ক্ষেত্রে, এই যে কথোপকথনের ক্ষেত্রে। ডিসকোর্স বলতে কি বোঝায়, কথোপকথন, আলাপ আলোচনা, এটাকে বোঝায়। তো একজন পড়াশোনা করা লোকের সঙ্গে যখন তোমরা কথা বলবে, দেখবে তার কথা বলার যে স্টাইলটা, তার যে ব্যবহারটা একদম দেখবে আলাদা হয়। কি করে আলাদা হয়, কারণ তারা পড়াশোনা করে, তাদের মধ্যে কিন্তু জ্ঞান থাকে। তাই এখানে কি বলছে, এই পড়াশোনা কি করছে, ডিসকোর্স মানে কি, আলাপ আলোচনাটাকে অলঙ্কৃত করে। কেমন, তারপর দেখো কি বলছে, অ্যান্ড ফর অ্যাবিলিটি ইজ ইন দ্য জাজমেন্ট, এবং কি জাজমেন্ট মানে বোঝাচ্ছে বিচার করার যে ক্ষমতা, সেটাকেও কিন্তু বাড়িয়ে দেয়। কে বাড়িয়ে দেয়, এই স্টাডিজটা, এই পড়াশোনাটা। ঠিক আছে, যে যত পড়াশোনা করবে, যে যত নিজেকে পড়াশোনার মধ্যে মাতিয়ে রাখবে, সে তত কিন্তু কি হবে, তার মধ্যে এই জাজমেন্টের ক্ষমতাটা বাড়বে। ঠিক আছে, দেখো বলছে ফর অ্যাবিলিটি ইজ ইন দ্য জাজমেন্ট অ্যান্ড ডিসপোজিশন অফ বিজনেস, এবং কি ব্যবসার ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে তার ক্ষমতা কী হবে, আরও বাড়বে। কার মাধ্যমে, এই স্টাডিজের মাধ্যমে। এটাই কিন্তু লেখক এখানে বলছেন। পড়াশোনা করলে পরে কিন্তু পড়াশোনা করলে কিন্তু এই জাতীয় ক্ষমতাগুলো বেড়ে যায়। দেখো আবার বলছি, দেয়ার চিফ ইউজ ফর ডিলাইট ইজ ইন প্রাইভেটনেস অ্যান্ড রিটার্নিং, মানে কি পড়াশোনা করলে কী হয়, যখন আমরা প্রাইভেটনেস, যখন আমরা একাকিত্বে থাকবো এবং যখন আমরা অবসর সময় থাকবো, তখন কিন্তু পড়াশোনা আমাদের কি করবে, আমাদের কিন্তু আনন্দ দেবে। ফর অর্নামেন্ট ইজ ইন ডিসকোর্স, আমাদের কথাবার্তায়, আমাদের আলাপ আলোচনায় কিন্তু কি করবে পড়াশোনা, এই যে অর্নামেন্টেশন মানে কি, অলঙ্করণকে অর্থাৎ সৌন্দর্যকে ডেকে নিয়ে আসবে। মানে কি আমাদের কথাবার্তাগুলো, আমাদের মানে কি আলোচনাগুলো আরও সুন্দর করে তুলবে। তারপরে কি বলছে, অ্যান্ড ফর অ্যাবিলিটি ইজ ইন দ্য জাজমেন্ট, এবং কি আমাদের যে জাজমেন্ট করার ক্ষমতাটা, ওটা কিন্তু কি করবে, এই পড়াশোনা বাড়িয়ে দেবে। অ্যান্ড ডিসপোজিশন অফ বিজনেস, আমাদের কার্যক্ষমতা, কার্যের প্রতি আমাদের আরও শার্পনেসটা, এটাকে কিন্তু এই স্টাডিজ, এই পড়াশোনা আরও বাড়িয়ে দেবে। ঠিক আছে, নিশ্চয়ই বুঝতে পারছো। দেখো তারপরে কি বলছে, ফর এক্সপার্ট মেন ক্যান এক্সিকিউট, এক্সপার্ট মানে কি, যারা অভিজ্ঞ। ঠিক আছে, ফর এক্সপার্ট মেন ক্যান এক্সিকিউট, একজন অভিজ্ঞ ব্যক্তি কি সম্পাদন করতে পারে। এক্সিকিউট মানে হচ্ছে সম্পাদন করা, একজন অভিজ্ঞ ব্যক্তি সম্পাদন করতে পারে। অ্যান্ড পারহ্যাপস জাজ অফ পার্টিকুলার্স, এবং কি করতে পারে, সম্ভবত কি বিচার করতে পারে, কি পার্টিকুলার্স বলতে বিশেষ কোনো বিষয়কে। একজন অভিজ্ঞ লোক সহজে কি করতে পারে, জাজ করতে পারে, বিচার করতে পারে, কোনো নির্দিষ্ট বিষয়কে। ওয়ান বাই ওয়ান, কীভাবে, একে একে। তো একজন এক্সপার্ট লোক যে খুব অভিজ্ঞ হয়, সে কী করতে পারে, ক্যান এক্সিকিউট, সে সম্পাদন করতে পারে। অ্যান্ড পারহ্যাপস জাজ, এবং কি বিচার করতে পারে, অফ পার্টিকুলার্স, কোনো নির্দিষ্ট বিষয়কে। ওয়ান বাই ওয়ান মানে কি, একে একে। বাট দ্য জেনারেল কাউন্সিল, কিন্তু কি পরামর্শ বা উপদেশের ক্ষেত্রে, কাউন্সিল মানে কিন্তু পরামর্শ বা উপদেশ। ঠিক আছে, বাট দ্য জেনারেল কাউন্সিল, কিন্তু সাধারণ পরামর্শ বা উপদেশের ক্ষেত্রে। অ্যান্ড দ্য প্লটস অ্যান্ড মার্সেলিং, প্লটস বলতে বোঝাচ্ছে চক্রান্ত বা কোনো বিষয়ে একটা গভীর ভাবনা চিন্তা, যেটাকে আমরা বলে থাকি। দ্য প্লটস অ্যান্ড মার্সেলিং অফ অ্যাফেয়ার্স, মার্সেলিং বলতে বোঝাচ্ছে পরিচালনা করা, কোনো কিছুকে পরিচালনা করা। তো এখানে কি হলো, যে সাধারণ উপদেশ বা পরামর্শের ক্ষেত্রে, কোনো বিষয়ে ভাবনা চিন্তা, সেই ক্ষেত্রে অ্যান্ড মার্সেলিং অফ অ্যাফেয়ার্স, এবং কোনো বিষয়কে পরিচালিত করার ক্ষেত্রে কী হবে, কাম বেস্ট, সেটা কার দ্বারা হয়ে থাকে, ভালো মতো কাম বেস্ট, সেটা কি সব থেকে ভালো কার দ্বারা হয়ে থাকে, ফ্রম দোজ, তাদের দ্বারা হয়ে থাকে সেটা, দ্যাট আর লার্নড, যারা শিক্ষিত হয়, যারা জ্ঞানী হয়, তারা কিন্তু পারে। তো এখানে আমরা দেখছি, দেখো যে এক্সপার্ট আর লার্নড, এই দুটো বিষয়ের মধ্যে লেখক কিন্তু এখানে একটা পার্থক্য দেখিয়েছেন। ঠিক আছে, দেখো এক্সপার্টরা কী করতে পারে, ঠিক আছে, আবার লার্নড যারা পড়াশোনা করে এসছে, তারা কি করতে পারে, তারা এখানে কিন্তু দেখো কাউন্সিলের ক্ষেত্রে তাদের লাগবে, প্লটস এবং কি মার্সেলিং অ্যাফেয়ার্স, এই ক্ষেত্রে কিন্তু লার্নড মেনদের লাগবে। কেমন, অন্যদিকে এক্সপার্ট যারা হয়, তারা কি করতে পারে, তারা এক্সিকিউট করতে পারে, তারা সম্পাদন করতে পারে কি পার্টিকুলার্স, বিশেষ কোনো বিষয়কে, ওয়ান বাই ওয়ান, একে একে।
এই সমস্ত বিষয়গুলো কিন্তু এক্সপার্ট লোকরা করতে পারে। আবার এই সমস্ত বিষয়গুলো কিন্তু কারা করতে পারে? তারা কিন্তু এখানে লার্নড মেন, মানে কি যারা পড়াশোনা করে তারা কিন্তু এগুলো করতে পারে। এখানে লেখক কিন্তু লার্নড আর এক্সপার্টের মধ্যে একটা পার্থক্য দেখিয়েছেন। মানে এক্সপার্টরা কোন কোন কাজগুলো ভালো মতো করতে পারে, আবার যারা লার্নড হয় তারা কী ধরনের কাজ ভালো করতে পারে। তো তোমরা এখানে বলতে পারো যে তাহলে পরে এক্সপার্ট আর লার্নডের মধ্যে পার্থক্য কী? দেখো আমি তোমাদের একটা এক্সাম্পল দিচ্ছি, যে ভেবে নাও আমি একজন ডাক্তার। আমি একটা কথায় কথায় একটা এক্সাম্পল দিয়ে বলছি, আমি একজন ডাক্তার, আমি রুগী দেখি। তো আমার আন্ডারে একটা লোক কাজ করে। সে কি কাজ করে? আমি যে সমস্ত ওষুধগুলো ওই সমস্ত রুগীদেরকে লিখে দিই, ওই লোকটা কি করে? সেই যে প্রেসক্রিপশন সেখান থেকে দেখে দেখে ও কী করে ওই লোকদেরকে ওষুধগুলো দিয়ে দেয়। এর ফলে কী হয়েছে, ও যে প্রত্যেক দিন এই যে কাজটা করছে, এতে ও বুঝে যায় যে কোন কোন রোগীদের কী কী ওষুধ দিতে হয়। ও কিন্তু বুঝে যাচ্ছে, মানে ও আস্তে আস্তে এক্সপার্ট হয়ে যাচ্ছে কিন্তু। ঠিক আছে? তো এই ক্ষেত্রে কী হয়, মাঝে মধ্যে রুগীরা সরাসরি আমার কাছে না এসে ওই লোকটার কাছে চলে যায়। যার ফলে কী হয়, আমি তো ভিজিট নিচ্ছি, আমি ভেবে নাও 300 টাকা বা 500 টাকা ভিজিট নিই, কিন্তু ওই লোকটা 100 টাকার পরিবর্তে কী করছে, ওই মানে রুগীদের কী করছে, ওষুধ দিয়ে দিচ্ছে। আমার কাছে এলে পরে 500 টাকা লাগছে, আর ওর কাছে গেলে কী হবে, ও কিন্তু 100 টাকার মধ্যে কাজটাকে সম্পন্ন করে দিচ্ছে। এটা কিন্তু হচ্ছে। কিন্তু যদি কোনো রোগ জটিল হয়, কোনো কঠিন রোগ যদি হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু ওই লোকটা ওই সমস্ত রুগীদের কিন্তু সাহায্য করতে পারবে না। তখন কিন্তু ওই রুগীগুলোকে আমার কাছে আসতে হবে, মানে ডাক্তারের কাছে আসতে হবে। বুঝে গেল তো? কারণ ডাক্তার পড়াশোনা করে এসছে, আর ওই লোকটা যে ডাক্তারের আন্ডারে কাজ করছে সে কিন্তু জানে, কিন্তু সে এক্সপার্ট, সে কিন্তু পড়াশোনা করেনি। ঠিক আছে? সে তার এক্সপার্ট বা তার এক্সপিরিয়েন্সের উপর নির্ভর করে ওষুধ দিত। সেটা কি হতো, সেটা মাঝে মধ্যে কাজ করতো বা হালকা ফুলকা কাজে সম্পন্ন হতো, কিন্তু জটিল বিষয়গুলোতে কিন্তু কাদের সাহায্য লাগবে? তখন কিন্তু লার্নড মেন, মানে কি আমার মতো ডাক্তারদের সাহায্য লাগবে, কিন্তু তারা ছাড়া কিন্তু কাজ হবে না। তো এটাই কিন্তু লেখক এখানে দেখালেন যে এক্সপার্ট আর লার্নডের মধ্যে পার্থক্য কী। নিশ্চয়ই তোমরা আমরা এই উদাহরণটা শুনে বুঝতে পারলে। দেখো তারপরে কি বলছে, টু স্পেন্ড টু মাচ টাইম ইন স্টাডিজ ইজ স্লথ। স্লথ মানে কিন্তু কি বলতো, স্লথ মানে হচ্ছে কুঁড়েমি, হ্যাঁ, বা আলস্যি বোধ যেটাকে বলা হয়। মানে যদি কেউ বেশিরভাগ সময়টা পড়াশোনার মধ্যে কাটিয়ে দেয়, সেই ক্ষেত্রে কী হবে, সে কিন্তু স্লথ হয়ে যাবে, সে কিন্তু একটুখানি কি আলস্যি বা কুঁড়ে হয়ে উঠবে। তো এখানে কিন্তু লেখক বলছেন পড়াশোনা করা ঠিক আছে, কিন্তু অতিরিক্ত নয়, মানে সব কিছুর একটা লিমিট থাকে। ঠিক আছে? যেমন আমার যেমন ব্যক্তিগতভাবে রসগোল্লা খেতে খুব ভালো লাগে, মানে মিষ্টি জাতীয় খাবার আমার খুব ভালো লাগে খেতে। এবার যদি আমি প্রত্যেক দিন মিষ্টি খাই, তো সেই ক্ষেত্রে কী হবে, আমার তো সুগার হয়ে যেতে পারে, তাই না? শরীরের মধ্যে, আমার রক্তের মধ্যে কি সুগারের পরিমাণ বেড়ে যেতে পারে এত মিষ্টি খেলে পারে, তাই না? তো মিষ্টি খাওয়ার ঠিক আছে, কিন্তু কি মিষ্টি লিমিট রেখে খেতে হবে। ঠিক আছে? লিমিটের বাইরে গিয়ে খেলে কিন্তু হবে না, সেক্ষেত্রে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে। তো লেখক এটাই বলছেন, দেখো, টু স্পেন্ড টু মাচ টাইম ইন স্টাডিজ ইজ স্লথ। যদি আমরা বেশিরভাগ সময়টা পড়াশোনায় কাটিয়ে দিই, তাহলে কী হবে, আমরা কিন্তু কুঁড়ে হয়ে যাব। ঠিক আছে? আমরা কিন্তু স্লথ হয়ে যাব, এটা কিন্তু লেখক বলছেন। টু ইউজ দেম টু মাচ ফর অর্নামেন্ট। অর্নামেন্ট বলতে আমি একটু আগে বললাম, পড়াশোনা করলে কি হয়, আমাদের ব্যবহার, আমাদের আচার, আমাদের আচরণের মধ্যে পরিবর্তন আসে, সেগুলো বেশি সুন্দর হয়ে ওঠে, তাই তো? কিন্তু যদি আমরা ওই বিষয়গুলোকে আরও বেশি পরিমাণে ব্যবহার করি, তাহলে কী হবে, সেটা কিন্তু বাজে লাগবে, তাই না? সেটা কিন্তু একটা আধিক্যতা টাইপের হয়ে যাবে। দেখবে কিছু কিছু লোক থাকে, তাদের কথাবার্তা শুনে মনে হবে তারা বিশাল শিক্ষিত, মানে ওরা ঢংটা বেশি দেখায়। তো বেশি শিক্ষিত ভাব দেখালে কী হয় বলো তো, ওটা কিন্তু লোকের কাছে হাস্যকর হয়ে ওঠে। হ্যাঁ, লোকে ওটাই কীভাবে যে বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, লোকে কিন্তু ওটাকে ভালোভাবে নেবে না। তো সেই মতো দেখো এখানে কি বলছে, টু ইউজ দেম টু মাচ ফর অর্নামেন্ট ইজ কি, দেখো অ্যাফেক্টেশন। অ্যাফেক্টেশন বলতে কী বোঝাচ্ছে, ভান। দেখো ভান মানে কি, যারা একটুখানি ভান করে, আমি খুব শিক্ষিত, আমি হেভি পড়াশোনা করি, তো এই ব্যাপারটাকে দেখানোর জন্য ওরা কী করে, ওরা ওদের আচার ব্যবহারটাকে এমন করে তোলে, হ্যাঁ, যেটা কি হয়, যেটা সাধারণ মানুষের কাছে একটা হাস্যকর হয়ে ওঠে, এবং তারা কী ভাবে যে ওই ব্যক্তি ভান করছে। তাই এখানে লেখক কি বলছেন, দেখো এখানে কি বলছে, দেখো, টু ইউজ দেম টু মাচ ফর অর্নামেন্ট ইজ এ কি অ্যাফেক্টেশন, এটা কি, এটা ভান হয়ে যাবে। বেশি স্টাডিজকে অর্নামেন্টেশনের জন্য ব্যবহার করলে ওটা একটা ভান হিসেবে কিন্তু লোকের কাছে প্রকাশ পাবে। তাই বেশি কিন্তু ওটা করলে হবে না। টু মেক জাজমেন্ট হোললি বাই দেয়ার রুলস। যদি আমরা জাজমেন্টের ক্ষেত্রে, জাজমেন্ট বলতে বিচার,
বিশ্লেষণের ক্ষেত্রে যদি আমরা কি করি যে দেয়ার রুলস, স্টাডি করে যে সমস্ত রুলসগুলো আমরা শিখব, মানে পড়াশোনা করে আমরা যে সমস্ত রুলসগুলো শিখব সেগুলো যদি আমরা প্রত্যেক ক্ষেত্রে সব ক্ষেত্রেই যদি আমরা বেশি বেশি করে ব্যবহার করি, সেই ক্ষেত্রে কী হবে, ইজ দ্য হিউমার অফ এ স্কলার, সেটা কী হবে, হিউমার মানে কি একটা মজার বিষয় হবে, একটা ঠাট্টার বিষয় হয়ে উঠবে কাদের কাছে, পণ্ডিতদের কাছে। যদি কোনো ব্যক্তি ধরে নাও যে সব কিছুতেই ও কী করছে, পড়াশোনা থেকে প্রাপ্ত জ্ঞানগুলোকে ব্যবহার করছে, তাহলে কি হবে, তাহলে সেটা কি সবার কাছে হাস্যকর হয়ে উঠবে, হিউমারাস হয়ে উঠবে, হ্যাঁ, সবাই তাকে নিয়ে ঠাট্টা করবে, তাই না? তো কেন বলে এই ধরনের কথাগুলো তারা ওই ধরনের লোকদেরকে, কারণ তারা সব কিছুতেই কী করে, স্টাডিজ থেকে প্রাপ্ত নিয়ম কানুনগুলোকে খাটানোর চেষ্টা করে, যেটা লোকের কাছে, যেটা সাধারণ মানুষের কাছে হাস্যকর হয়ে ওঠে, তখন তারা এই ধরনের মতামত বা মন্তব্য করে থাকে। টু মেক জাজমেন্ট হোললি বাই দেয়ার রুলস, যদি আমরা সব ক্ষেত্রেই স্টাডিজ থেকে প্রাপ্ত নিয়মগুলোকে ব্যবহার করি, তাহলে সেটা কী হবে, ইজ দ্য হিউমার অফ এ স্কলার, সেটা একটা পণ্ডিতের জন্য কী হবে, একটা হাস্যকর হয়ে উঠবে, লোকে তাকে নিয়ে কিন্তু হাসাহাসি করবে, এটাই কিন্তু লেখক বলছেন। দে পারফেক্ট নেচার, দে বলতে কিন্তু এখানে পড়াশোনাকে বোঝাচ্ছে, মানে স্টাডিজকে কিন্তু বোঝাচ্ছে, ঠিক আছে। দে পারফেক্ট নেচার, এটা কি করে, এটা আমাদের চরিত্রকে কি করে, পারফেক্ট করে তোলে। যারা পড়াশোনা করে তাদের চরিত্রকে কিন্তু এই পড়াশোনা কি করে, পারফেক্ট করে তোলে। তাই দেখো এখানে কি বলছে, দে পারফেক্ট নেচার অ্যান্ড আর পারফেক্টেড বাই এক্সপিরিয়েন্স, এবং তার সঙ্গে সঙ্গে কি, তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু এক্সপিরিয়েন্স মানে কি, অভিজ্ঞতাও লাগে। পড়াশোনা এবং অভিজ্ঞতা এরা কিন্তু একে অপরের পরিপূরক, ঠিক আছে। এই দেখো আমি যেমন পড়াশোনা করে এখানে এসেছি, তোমাদেরকে আমি যে পড়াচ্ছি আমি কিন্তু পড়াশোনা করে এসেছি। তো আমি যখন মাস্টার্স করেছিলাম, তো মাস্টার্স করার সময় আমি যতটা সব কিছু জানতাম বা যতটা ভালো করে পড়াতে পারতাম, বর্তমানে কিন্তু সেই তুলনায় আমি অনেকটা ভালো পড়াতে পারছি, মানে ওই সময় যতটা বোঝাতে পারতাম বর্তমানে তার তুলনায় বেশি ভালো বোঝাতে পারছি আমি। তো এটা কি করে সম্ভব হয়েছে, এটা কিন্তু দিনের পর দিন আমার পড়ানোর ফলে যে আমি অভিজ্ঞতা লাভ করেছি তার জন্য কিন্তু এটা সম্ভব হয়েছে। তাই এখানে লেখক কি বলছেন, পড়াশোনা করাটা দরকার, তার সঙ্গে সঙ্গে কি, তার সঙ্গে সঙ্গে কিন্তু অভিজ্ঞতারও প্রয়োজন রয়েছে। দেখো কি বলছে, দে পারফেক্ট নেচার, পড়াশোনা কী করে, আমাদের আচরণকে পারফেক্ট করে তোলে, অ্যান্ড আর পারফেক্টেড বাই এক্সপিরিয়েন্স, এবং তার সঙ্গে সঙ্গে কি, সেটা কিন্তু অভিজ্ঞতার দ্বারাও কি পারফেক্ট হয়ে ওঠে। পড়াশোনা তো লাগছেই, তার সঙ্গে সঙ্গে কিন্তু এক্সপিরিয়েন্স মানে অভিজ্ঞতাও কিন্তু লাগছে, হ্যাঁ, সেই নেচারটাকে পারফেক্ট করার জন্য। নিশ্চয়ই বুঝতে পারছো? তো এখানে আমরা বুঝতে পারলাম যে যেমনটা দরকার পড়াশোনা, তেমনটা অভিজ্ঞতারও প্রয়োজন, এরা কিন্তু একে অপরের পরিপূরক। একটু আগে আমরা কি দেখলাম, লেখক কি বললেন, কিছু লোক যারা এক্সপার্ট হয় তারা এক ধরনের কাজ করতে পারে, আর যারা লার্নড হয়, যারা পড়াশোনা করে আসে, তারা আবার এক ধরনের কাজ করতে পারে। আবার তিনি এখানে কি বলছেন, যে কাজ করতে গেলে পরে যেমন পড়াশোনা দরকার তেমন কিন্তু কি দরকার, তেমন কিন্তু এক্সপিরিয়েন্সও দরকার। এটা কিন্তু লেখক এখানে বললেন। দেখো তারপরে কি বলছে, ফর ন্যাচারাল অ্যাবিলিটিস আর লাইক ন্যাচারাল প্ল্যান্টস। আচ্ছা, এখানে দেখো ন্যাচারাল অ্যাবিলিটিস বলতে কি বোঝাচ্ছে, ন্যাচারাল অ্যাবিলিটিস বলতে বোঝাচ্ছে সহজাত কিছু ক্ষমতা। যেমন দেখবে কেউ কেউ দেখবে ক্রিকেট ভালো খেলতে পারে, আবার দেখবে কেউ কেউ ভালো ফুটবল খেলতে পারে, এভাবে দেখবে বিভিন্ন মানুষ বিভিন্ন বিষয়ে এক্সপার্ট হয়ে থাকে। এটা কিন্তু সহজাত একটা ক্ষমতা, মানে ছোট থেকেই ওই লোকটা বা ওই ছেলেটা কিন্তু ভালো ক্রিকেট খেলতে পারতো, বা ভালো ফুটবল খেলতে পারতো, বা ভালো ঘুড়ি উড়াতে পারতো। তো এগুলো কিন্তু এক ধরনের ন্যাচারাল অ্যাবিলিটিস, যেটাকে আমরা বলছি সহজাত, ঠিক আছে। তাই দেখো এখানে বলছে, ফর ন্যাচারাল অ্যাবিলিটিস আর লাইক ন্যাচারাল প্ল্যান্টস, মানুষের মধ্যে যে সমস্ত সহজাত ক্ষমতাগুলো থাকে সেগুলো কেমন হয়ে থাকে, সেগুলো কিন্তু লাইক ন্যাচারাল প্ল্যান্টস, মানে সেগুলো কিন্তু ন্যাচারাল প্ল্যান্টস মানে কি, স্বাভাবিক গাছের মতো হয়ে থাকে, যেগুলো আপনা আপনি জন্মে থাকে, যে সমস্ত গাছপালাগুলো মানে যেগুলো মানুষ লাগায় না গাছগুলোকে, ঠিক আছে, আপনি আপনি মাটি থেকে অঙ্কুরোদ্গম হয়ে ওগুলো বেরিয়ে আসে। তো সেই ধরনের গাছের মতো হচ্ছে কি মানুষের সহজাত ক্ষমতা, হ্যাঁ। দ্যাট নিডেড প্রয়নিং, যাদের কিসের প্রয়োজন, যাদের ছাঁটাইয়ের প্রয়োজন। ছাঁটাই বলতে কি বোঝায়, দেখবে একটা গাছকে যখন ছাঁটা হয়, তখন দেখবে গাছটা আগের তুলনায় দেখতে অনেক সুন্দর লাগে। একটা উদাহরণ দিই, যখন দেখবে কেউ চুল দাড়ি কাটিয়ে আসে, তখন দেখবে চুল দাড়ি কাটানোর পর তাকে দেখতে অনেকটা বেটার লাগে আগের তুলনায়। ফর ন্যাচারাল অ্যাবিলিটিস আর লাইক ন্যাচারাল প্ল্যান্টস, মানুষের মধ্যে যে সমস্ত সহজাত ক্ষমতাগুলো থাকে সেগুলো কেমন হয়, সেগুলো একটা কি,
সেগুলো ন্যাচারাল প্ল্যান্টস মানে কি স্বাভাবিক গাছপালার মতো হয়ে থাকে, দ্যাট নিড প্রয়নিং, যাদের ছাঁটাইয়ের প্রয়োজন। হ্যাঁ, সহজাত ক্ষমতা কিন্তু সবার মধ্যেই থাকে। আমি একটু আগে বললাম কেউ ক্রিকেট খেলতে পারে ভালো, কেউ ফুটবল খেলতে পারে। তো যে ছেলেটা ক্রিকেট খেলতে পারে সে কি করবে, সে ক্রিকেটের ট্রেনিং নেবে। হ্যাঁ, কেউ মানে ভালো ব্যাট করতে পারে, কেউ ভালো বল করতে পারে, সেখানে কিন্তু তার ট্রেনিংয়ের দরকার। ট্রেনিং দিলে কি হবে, সে আগের তুলনায় আরও ভালো হয়ে যাবে। তার মধ্যে তো গুণ ছিলই, ঠিক আছে, তার মধ্যে গুণ ছিলই, কিন্তু যখন সে ট্রেনিং নিল সে কিন্তু আগের তুলনায় আরও ভালো হয়ে গেল। এবারে যদি মেয়েদের কথা বলি, সেই ক্ষেত্রে দেখো যদি কোনো মেয়ে ছোট থেকে ভালো গাইতে পারে এবং এই ব্যাপারটাকে যদি ওর মা বাবা লক্ষ্য করে এবং সেই মেয়েটাকে যদি ভালো গানের টিচারের কাছে দেয়, সেই ক্ষেত্রে কী হবে, সে মেয়েটা আগের তুলনায় আরও ভালো গান গাইতে শিখে যাবে, তাই না? মানে ওর তো ন্যাচারাল অ্যাবিলিটি ছিল গান গাওয়ার, পরবর্তীকালে সে যখন ট্রেনিং পেলো তার গান গাওয়াটা কি আরও ভালো হয়ে গেল, তাই না? এটাকেই বলা হচ্ছে কি প্রয়নিং বলা হচ্ছে। এটাকেই দেখো বলা হচ্ছে কি, দেখো যে দেখো বলা হচ্ছে এখানটাতে, দেখো প্রয়নিং। তারপরে কি বলছে, ফর ন্যাচারাল অ্যাবিলিটিস আর লাইক ন্যাচারাল প্ল্যান্টস দ্যাট নিড প্রয়নিং বাই স্টাডি, এই পড়াশোনা অ্যান্ড স্টাডিজ দেমসেলভস ডু গিভ ফোর্থ ডিরেকশনস টু মাচ অ্যাট লার্জ। এবার দেখো কি বলছে এখানটাতে, পড়াশোনা করলে কি হয়, যখন আমরা পড়াশোনা করব সেখানে কী হবে দেখবে, এই পড়াশোনায় আমাদেরকে পথ দেখিয়ে দেবে যে আমাদের কোন দিকে যেতে হবে। তো যখন দেখবে আমরা স্কুলে ভর্তি হই 5, 6, 7, 8, 9, 10, 11, 12, আমরা উচ্চ মাধ্যমিক পাস করে গেলাম। তো এবার উচ্চ মাধ্যমিক পাস করার পরে দেখবে আমরা ঠিক করি যে পরবর্তী যে স্টেজে আমরা কী নিয়ে পড়াশোনা করব। তো এই যে ভাবনা চিন্তাটা, এই যে জ্ঞানটা, এটা আমাদের আসে কোত্থেকে, এটা কিন্তু এসছে কোত্থেকে, আমাদের এই স্টাডি করা থেকে, এই পড়াশোনা করা থেকেই কিন্তু। পড়াশোনা করলেই কিন্তু আমরা বুঝতে পারবো যে পরবর্তীকালে আমাদের কি পড়া উচিত বা আমাদের কোন দিকে যাওয়া উচিত। হ্যাঁ, এটা কিন্তু কী হবে, এটা কিন্তু আমাদের এই পড়াশোনায় আমাদের দেখিয়ে দেবে। তো দেখো কি বলছে এখানে, বাই স্টাডি অ্যান্ড স্টাডিজ দেমসেলভস ডু গিভ ফোর্থ ডিরেকশনস টু মাচ অ্যাট লার্জ। পড়াশোনা করলেই কিন্তু আমরা কি, পড়াশোনা করলেই কী হবে, পড়াশোনা আমাদের কিন্তু পথ দেখিয়ে দেবে যে আমাদের কোন দিকে যেতে হবে, আমাদের কোন পথকে বেছে নিতে হবে। এটা কিন্তু পড়াশোনায় আমাদেরকে বলে দেবে। এক্সেপ্ট দে বি বাউন্ডেড ইন বাই এক্সপিরিয়েন্স, অবশ্যই এখানেও কিন্তু অভিজ্ঞতার দরকার, এখানেও কিন্তু অভিজ্ঞতার দরকার। যেমন তেমন দিকে কিন্তু গেলে হবে না, যেমন তেমন দিকে কিন্তু গেলে হবে না। হ্যাঁ, এখানেও কিন্তু অভিজ্ঞতার প্রয়োজন। দেখবে অনেকে অনেক কিছু নিয়ে পড়াশোনা করতে চায়, কিন্তু এখানে আমাদের কিন্তু বুদ্ধি খাটাতে হবে। এখানে কিন্তু আমাদের বুঝতে হবে যে কোন বিষয়টাকে নিয়ে পড়লে পারে আমরা জীবনে সফল হতে পারবো, কোন বিষয়টাকে নিয়ে এগোলে পারে যে আমরা কি জীবনে দাঁড়াতে পারবো। কারণ লোকে পড়াশোনা করে কী জন্য, যাতে পরবর্তীকালে সে মানুষ হতে পারে বা সে একটা ভালো কাজ জোগাড় করতে পারে। তো এখানেও কিন্তু এক্সপিরিয়েন্সের দরকার সঠিক পথকে নির্বাচন করার জন্য। দেখো তারপরে কি বলছে, ক্রাফটি মেন, এখানে কিন্তু ক্রাফটি বলতে বোঝাচ্ছে চতুর। তো ক্রাফটি মেন মানে চতুর লোকেরা কী করে, কন্টেম্প মানে কি ঘেন্না করে, ঘেন্না করে, কাকে ঘেন্না করে, স্টাডিজ পড়াশোনাকে। যারা চতুর লোক হয় দেখবে তারা পড়াশোনাকে পছন্দ করে না। কেন পছন্দ করে না, এবার দেখো, যারা চতুর হয় তারা দেখবে অন্যকে ঠকিয়ে কাজ করে। তো এখানে পড়াশোনা করলে কি হবে, পড়াশোনা করলে আমরা কি ওই সমস্ত লোকেদের যে চতুরামি বা তারা যে ঠকাচ্ছে এটাকে আমরা ধরে ফেলবো বা বুঝতে পেরে যাবো। হ্যাঁ, যার ফলে কি তাদের এই যে ঠকবাজি বা তাদের যে এই ধূর্ততা, ধরা পড়ে যাবে, যার ফলে ওরা কিন্তু তাদের এই কাজগুলো আর করতে পারবে না। তাই কি হয়েছে, তাই এই যে ক্রাফটিম্যান এরা কিন্তু কি, এরা স্টাডিজকে ওরা পছন্দ করে না, কারণ জানে পড়াশোনা করলে কি ওদের যে চালাকিটা ওটা কিন্তু ধরা পড়ে যাবে। দেখো তারপরে কি বলছে, সিম্পল মেন, যারা সাধারণ মানুষ হয় কী করে, ওরা কী করে, ওরা অ্যাডমায়ার দেম, ওরা আবার কি পড়াশোনাকে প্রশংসা করে, পড়াশোনাকে ভালো বলে জানায়। এদের কাছে পড়াশোনা কিন্তু খুবই সুন্দর জিনিস বা খুব ভালো জিনিস। অ্যান্ড ওয়াইজ মেন, এবং যারা কি বিজ্ঞ হয়, যারা জ্ঞানী হয়, অ্যান্ড ওয়াইজ মেন ইউজ দেম, যারা বিজ্ঞ হয়, যারা জ্ঞানী হয়, তারা কী করে, তারা এই পড়াশোনাকে কী করে, পড়াশোনাকে ওরা কিন্তু ব্যবহার করে, ইউজ করে। এবার দেখো আমরা যে পড়াশোনা করছি, আমরা যে একদম যে নার্সারি KG 1 থেকে যে পড়াশোনা করছি, একদম হাই সেকেন্ডারি, কেউ মাস্টার্স করবে বা কেউ ইঞ্জিনিয়ারিং পড়বে, কেউ ডাক্তারি পড়বে, এত কিছু করার পরে এরপরে যদি আমরা একটা প্রপার কাজ না পাই, সেই ক্ষেত্রে কী হবে বলো তো, সেই ক্ষেত্রে এই পড়াশোনাটা তো একদম ফালতু হয়ে যাবে না। তো পড়াশোনার যে মেইন যে উদ্দেশ্য সেটা কি, সেটা হচ্ছে আমরা যেন পরবর্তীকালে এই পড়াশোনাকে ভাঙিয়ে কি কোনো কাজ করতে পারি, যেন আমরা একটা ভালো উপার্জনের পথ পেতে পারি।
যেটা বর্তমানে হচ্ছে। ওয়াইজ ম্যান ইউজ দেম, যারা বিজ্ঞ লোক হয়, যারা জ্ঞানী লোক হয়, তারা কী করে, তারা পড়াশোনাকে ইউজ করে। আমি অনেক পড়াশোনা করলাম, আমি অনেক সার্টিফিকেট অর্জন করলাম, কিন্তু সেই যে সার্টিফিকেট, সেই যে পড়াশোনা, ওটাকে দিয়ে কি আমি কোনো কাজ করতে পারলাম না। সেটাই বলছে, বিদ্যেকে বহন করিলাম কিন্তু বাহন করিতে পারিলাম না। কিন্তু যারা বিজ্ঞ, যারা বিজ্ঞ, যারা জ্ঞানী, তারা কিন্তু কি এই বিদ্যাকে তারা ইউজ করে কিন্তু। ঠিক আছে, নিশ্চয়ই বুঝতে পারছো। দেখো তারপরে কি বলছি, ফর দে টিচ নট দেয়ার ওন ইউজ, ওরা শেখায় তাদের প্রয়োজনে নয়, বাট দ্যাট ইজ এ উইজডম উইদাউট দেম, কারণ কি ওদেরকে ছাড়া কিন্তু কোনো জ্ঞান সম্পূর্ণ হবে না। যেমন পড়াশোনা, পড়াশোনা জিনিসটা কি কেউ একা একা পড়তে পারে না, সেই ক্ষেত্রে কি হয়, কোনো টিচার লাগে যে তাকে শিখিয়ে দেয়। কোনো শিক্ষা পেতে কিন্তু গুরুকে লাগে, গুরু ছাড়া কিন্তু কখনো কোনো পড়াশোনা হতে পারে না, গুরুর কিন্তু প্রয়োজন। তাই দেখো এখানে বলছে, ফর দে টিচ দেয়ার ওন ইউজ বাট ফর দে টিচ নট দেয়ার ওন ইউজ, তারা কিন্তু তাদের প্রয়োজনে পড়ায় না, বাট দ্যাট ইজ এ উইজডম উইদাউট দেম, সেটা কি যে জ্ঞানটা পড়াশোনা করার ফলে যে জ্ঞানটা আসে, সেটা কিন্তু ওদেরকে ছাড়া হবে না। ওরা যদি না পড়ায়, সেই ক্ষেত্রে কিন্তু জ্ঞান কিন্তু পাওয়া সম্ভব নয়। তো এটাই কিন্তু এখানে লেখক বলতে চাইছেন। দেখো তারপরে কি বলছে, অ্যান্ড অ্যাবভ দেম ওন বাই অবজারভেশন, এই সব কিছু কি এই যে অবজারভেশন বলতে কি এই যে লক্ষ্য করা, এই যে পড়াশোনা করা, এই যে অভিজ্ঞতা, এগুলোর মাধ্যমে কিন্তু হয়ে যায় বা হয়ে থাকে। রিড নট টু কন্ট্রাডিক্ট অ্যান্ড কনফিউট, পড়াশোনা করা মানে এই নয়, ঠিক আছে, যে আমরা সব কিছুকে কী করবো, কন্ট্রাডিক্ট মানে কি বিরোধিতা করব, বা সব কিছুকে আমরা কি খণ্ডন করব, তা নয় কি। নর টু বিলিভ অ্যান্ড টেক ফর গ্রান্টেড, এর অর্থ কি পড়াশোনা করা মানে এই নয় যে সব কিছুকে আমরা কি বিশ্বাস করে নেব এবং সব কিছুকে কি সত্যি বলে, সঠিক বলে মেনে নেব। টেক ফর গ্রান্টেড মানে কি কোনো কিছুকে সত্যি বলে বা ঠিক বলে গ্রহণ করে নেওয়া, তা না কিন্তু। নট টু ফাইন্ড টক অ্যান্ড ডিসকোর্স, শুধুমাত্র কথোপকথন বা আলাপ আলোচনা করলেই কিন্তু হবে না, এটাই শুধুমাত্র পড়াশোনা করার কি একটা ফল হতে পারে না। আমি পড়াশোনা করেছি বলে কি শুধু আমি বকে যাব, আমি কথোপকথন করে যাব, তা নয় কিন্তু। এটা বলছেন লেখক। বাট টু কি উইগ অ্যান্ড কনসিডার, আমাদের কী করতে হবে, আমাদের মধ্যে বিবেচনা বোধ নিয়ে আসতে হবে। পড়াশোনা করে কী হবে, আমাদের মধ্যে বিবেচনা বোধকে নিয়ে আসতে হবে। আমাদের মধ্যে সব কোনো কিছুকে বিচার করার যে ক্ষমতা, এটাকে কিন্তু তৈরি করতে হবে। কার মাধ্যমে? পড়াশোনা করার মাধ্যমে। পড়াশোনা করে আমাদের মধ্যে এইগুলোকে নিয়ে আসতে হবে। হ্যাঁ, এই যে কন্ট্রাডিক্ট, এখানে বলছে না, কন্ট্রাডিক্ট, কনফিউট, বিলিভ, টেক ফর গ্রান্টেড, ফাইন্ড, টক অ্যান্ড ডিসকোর্স, এই সমস্ত বিষয়ে মেতে থাকলে হবে না। আমাদের মধ্যে কাকে নিয়ে আসতে হবে, আমাদের মধ্যে যে উইগ অ্যান্ড কনসিডার, আমাদের মধ্যে কি বিচার বুদ্ধি, এগুলোকে নিয়ে আসতে হবে। বোঝা গেল তো? এই হচ্ছে পড়াশোনার মূল উদ্দেশ্য, ঠিক আছে। এটাকেই কিন্তু লেখক বলছেন আমাদের ফলো করতে। এবার দেখো কি বলছে, দেখো যে কোন কোন বই আমাদের পড়তে হবে এবং কোন কোন বইকে আমাদের অ্যাভয়েড করতে হবে। দেখো বলছে এখানটাতে, সাম বুকস আর টু বি টেস্টেড, কিছু কিছু বইকে দেখো চেখে দেখতে হবে। টেস্ট মানে হচ্ছে চেখে দেখা। যেমনটা আমরা দেখি না, কোনো খাবারকে আগে চেখে দেখি, খাবারটা কেমন দেখে, যদি ভালো লাগে সেই ক্ষেত্রে খাই, নাহলে খাই না। তো সেটা এখানে বলছে, সাম বুকস আর টু বি টেস্টেড, কিছু কিছু বইকে জাস্ট একটু পড়ে দেখতে হবে, সম্পূর্ণ পড়লে হবে না, জাস্ট একটু পড়ে দেখতে হবে। তারপরে আদার্স টু বি সোয়ালোড মানে কি গিলে খাওয়া। অন্যান্য বইগুলো কী করতে হবে, গিলে খেতে হবে, মানে জাস্ট হুড় করে পড়ে ফেলতে হবে, অতটা বোঝার দরকার নেই। দেখবে কোনো কোনো খাবার আমরা গিলে খাই, বিশেষ করে দেখবে বাচ্চাদের যখন দেখবে মা খাইয়ে দেয়, তখন দেখবে বাচ্চাটা কী করে, চেবায় না, মা মুখে খাবারটা দিল, দেখবে কত করে গিলে ফেলে। কারণ ওরা বোঝে না যে কেন চিবোতে হয়, চিবোলে কী হয়, ওরা কিন্তু বোঝে না, ওরা জাস্ট গিলে ফেলে। মানে ওরা চায় যে খাবারটা যেন পেটে চলে যায়, অত চিবিয়ে অত কিছু বুঝে লাভ নেই, কত করে ওরা কিন্তু গিলে ফেলে খাবারটাকে। সেটাই দেখো এখানে বলছে, আদার্স টু বি সোয়ালোড, কিছু কিছু বইকে কী করতে হবে, আমাদের গিলে খেতে হবে, মানে কি হুড় পাড়িয়ে পড়ে ফেলতে হবে, অত কিছু বোঝার দরকার নেই। অ্যান্ড সাম ফিউ টু বি চিউড মানে কি চেবাতে হবে, কিছু কিছু বইকে চেবাতে হবে, মানে কি ভালো করে পড়তে হবে। এখানে বইকে টেস্টেড মানে কি চেখে দেখা বলেনি, বইকে আবার চাখা যায় না, বইকে গিলে খাওয়া যায় না, ঠিক আছে, বইকে চেবানো যায় না। তো এখানে এই অর্থ কি, চিউড মানে হচ্ছে ভালো করে পড়া, আর কি অ্যান্ড ডাইজেস্টেড, এমন কি ভালো করে হজম করতে হবে বলতে কি, কোনো খাবারকে খেয়ে যদি আমরা হজমই না করতে পারি, তাহলে পরে সেই খাবারকে খাওয়ার অর্থ কী হলো, তাই না? আমি গাদা গাদা মাছ খেলাম, আমি গাদা গাদা মাংস খেলাম, আমি অনেক মিষ্টি খেলাম,
আমি অনেক চকলেট খেলাম, কিন্তু ওই সমস্ত খাওয়ার পরে আমার পেটটা খারাপ হয়ে গেল, হ্যাঁ, এবং আমি পটি করে সব কিছুকে বার করে দিলাম। তো সেটা করার ফলে আমার লাভ কি হলো? এত খাবার যে আমি খেলাম সেটা তো আমার শরীরে লাগলোই না। কেন লাগলো না? কারণ আমরা কিন্তু ওই খাবারটাকে হজম করতে পারিনি, ঠিক আছে? তাই যখন আমরা ভালো কোনো বই পড়বো সেটাকে কী করতে হবে? সেটাকে ভালো করে চিউ করতে হবে, মানে কি চেবাতে হবে। চেবালে কি হয়? কোনো খাবারকে চিবিয়ে খেলে কী হয় বলো তো? সেটা পেটে গিয়ে ভালো হজম হয়। কারণ মুখের মধ্যে আমাদের অনেক লালা গ্রন্থি রয়েছে, যে লালাগুলোর সেই খাবারের সঙ্গে মেশার প্রয়োজন। যদি আমরা গিলে খাই কোনো খাবারকে, সেক্ষেত্রে কী হয়? সেই লালাগুলো বা সেই রসগুলো কিন্তু ওই খাবারের সঙ্গে মেশে না। তাই ওই খাবারটা যখন পেটে যায় সেটা কি প্রপারলি ডাইজেস্ট হয় না। তাই দেখবে ডাক্তার বলে খাবারকে চিবিয়ে খেতে। চিবিয়ে খেলে কী হয়? খাবারের সঙ্গে সমস্ত রকম মুখের লালাগুলো মিশে যায়। তো এখানে লেখক কী বলছেন? অ্যান্ড সাম ফিউ টু বি চিউড, কিছু কিছু বইকে কী করতে হবে? ভালো করে চিবাতে হবে। অ্যান্ড ডাইজেস্টেড, এবং কি ভালো করে হজম করতে হবে, মানে কি ওই সমস্ত বইগুলোকে ভালো করে পড়তে হবে। দ্যাট ইজ, এইটা সাম বুকস আর টু বি রিড ওনলি ইন পার্টস, মানে কি কিছু কিছু বইকে কিছুটা কিছুটা পড়তে হবে। পার্টস মানে কি কিছুটা কিছুটা পড়লাম, সবটা পড়বো না। হ্যাঁ, প্রথম চ্যাপ্টার থেকে কিছুটা পড়লাম, দ্বিতীয় চ্যাপ্টার থেকে কিছুটা পড়লাম, এই করে কিছুটা কিছুটা পড়তে হবে কিছু কিছু বইকে, সব পুরোটা পড়ার দরকার নেই। আদার্স টু বি রিড কি, বাট নট কিউরিয়াসলি। আবার কিছু কিছু বইয়ের ক্ষেত্রে কী করে পড়তে হবে? খুব কিউরিয়াস, মানে কি খুব আগ্রহ দেখালে হবে না, জাস্ট ক্যাজুয়ালভাবে পড়ে যেতে হবে। খুব আগ্রহ দেখানোর প্রয়োজন নেই কিছু কিছু বইয়ের ক্ষেত্রে। তো কি বলছে দেখো, আদার্স টু বি রিড বাট নট কিউরিয়াসলি। কিছু কিছু বইকে পড়তে হবে, কিন্তু কি খুব আগ্রহের সঙ্গে পড়ার দরকার নেই, খুব কৌতূহলের সঙ্গে পড়ার দরকার নেই, জাস্ট ক্যাজুয়ালি পড়ে যেতে হবে। অ্যান্ড সাম ফিউ টু বি রিড হোললি, হ্যাঁ, কিছু কিছু বইকে সম্পূর্ণ পড়তে হবে। হোললি মানে কি কিছু কিছু বইকে সম্পূর্ণ পড়তে হবে। অ্যান্ড উইথ ডিলিজেন্স, ডিলিজেন্স মানে হচ্ছে অধ্যবসায় বা পরিশ্রম, পরিশ্রম করতে হবে কিন্তু। অ্যান্ড অ্যাটেনশন, এবং কি মনোযোগ দিতে হবে। বই পড়লেই হলো না, মনোযোগ দিয়ে পরিশ্রম করে কিন্তু পড়তে হবে। অ্যান্ড সাম ফিউ টু বি রিড হোললি, কিছু কিছু বইকে কী করতে হবে? সম্পূর্ণ পড়তে হবে। অ্যান্ড উইথ ডিলিজেন্স অ্যান্ড অ্যাটেনশন, কেমন করে পড়তে হবে? পরিশ্রম করে পড়তে হবে, এবং কি মনোযোগ দিয়ে পড়তে হবে ওই সমস্ত বইগুলোকে, মানে ওগুলো হচ্ছে দরকারি বই। দেখো তারপরে কি বলছে, সাম বুকস অলসো মে বি রিড, কিছু কিছু বইকে পড়া যেতে পারে কি বাই ডেপুটি, মানে কারো দ্বারা। মানে তুমি পড়তে পারছো না, তুমি অন্য একজনকে দিয়ে সেই বইটা পড়িয়ে নিচ্ছ এবং তুমি সেটা শুনছো। তুমি পড়তে পারছো না, তুমি কাউকে দিয়ে বইটা পড়াচ্ছ এবং সেটা তুমি শুনছো। তো এখানে বলছে সাম বুকস অলসো মে বি রিড বাই ডেপুটি অ্যান্ড এক্সট্র্যাক্টস মেড অফ দেম বাই আদার্স, এবং ওই বইটা পড়ে যা বোঝা গেল সেটা যদি অন্য একজন বুঝিয়ে দেয়, এরকমও বই কিন্তু রয়েছে। মানে লেখক বলছেন কিছু কিছু বইকে তোমার পড়ার দরকার নেই, সেই বইটা কি তুমি অন্য কাউকে দিয়ে পড়াতে পারো, এবং সেই বইটা পড়ে কী বোঝা গেল সেটা অন্য ব্যক্তি তোমাকে বুঝিয়ে দেবে, এমনটা লেখক বলছেন। বাট দ্যাট উড বি ওনলি ইন দ্য লেস ইম্পর্টেন্ট আর্গুমেন্ট, এটা কোন ক্ষেত্রে প্রযোজ্য? কোন ক্ষেত্রে প্রযোজ্য? সেটা কি কম গুরুত্বপূর্ণ কথোপকথনের ক্ষেত্রে প্রযোজ্য। মানে যেমন আমরা স্কুলের বইপত্রগুলো পড়ি, তাই না? স্কুলের বইপত্রগুলো দেখবে আমরা খুব মনোযোগ দিয়ে পড়ি, তাই না? কিন্তু যদি আমাদের কোনো গল্পের বই দেওয়া হয়, সেক্ষেত্রে দেখবে আমরা খুব ক্যাজুয়ালি পড়ি, মানে অতটা খুঁটি খুঁটি পড়ি না, ঠিক আছে, অতটা কিছু মনে রাখি না। তো সেটাই বলছে, যদি এই যে বইটা যেটা ডেপুটিকে দিয়ে পড়ানো হলো এবং এই বইটার মধ্যে কি বলা হয়েছে সেটা অন্য কারো দ্বারা বোঝানো হলো বা বলা হলো, এটা কোন ক্ষেত্রে ঠিক হবে? যদি কি দ্যাট উড বি ওনলি ইন দ্য লেস ইম্পর্টেন্ট আর্গুমেন্ট, যদি কি ওই বইটা সাধারণ বিষয়ে আলোচনা করা হয়, মানে সাধারণ বিষয়ের যদি বই হয়ে থাকে সেই ক্ষেত্রে অত গুরুত্ব দিয়ে পড়ার দরকার নেই, অন্য কাউকে দিয়ে পড়ালেই হবে। অন্য কেউ যদি বইটার বিষয়বস্তু কি বা বইটায় কি বলতে চাইছে সেটা যদি অন্য কেউ বলে দেয়, সেই ক্ষেত্রে অসুবিধা নেই, যদি ওই বিষয়টা খুব সাধারণ বিষয়যুক্ত হয়ে থাকে। অ্যান্ড দ্য মিনার সর্টস অফ বুকস, এবং সাধারণ বইয়ের ক্ষেত্রে এলস ডিস্টিল্ড বুকস আর লাইক কমন ডিস্টিল্ড ওয়াটার্স। আচ্ছা, ডিস্টিল্ড এই যে ওয়াটার, এর অর্থ কী বলতো? এর অর্থ হচ্ছে পরিশুদ্ধ। ডিস্টিল্ড ওয়াটার বলতে কী বোঝায়? যখন কোনো নোংরা জলকে দেখবে পাতন প্রক্রিয়ার মাধ্যমে পরিশুদ্ধ করা হয়, সেই জলকে বলা হয় ডিস্টিল্ড ওয়াটার। তো এখানে দেখো কি বলছে, এলস ডিস্টিল্ড বুকস আর লাইক কমন ডিস্টিল্ড ওয়াটার, সেই ক্ষেত্রে কী হবে? পরিশুদ্ধ বইগুলো কিন্তু পরিশুদ্ধ জলের মতো হয়ে যাবে। মানে সব বই যদি আমরা অন্য কাউকে দিয়ে পড়াই, সেক্ষেত্রে কী হবে?
বইয়ের মধ্যেকার যে সৌন্দর্য বোধ রয়েছে, বইয়ের মধ্যে যে গুণ রয়েছে, সেটা তো বোঝা যাবে না, সব বই তাহলে সেম হয়ে যাবে। বই অনুযায়ী কিন্তু আমাদের পড়তে হবে। ইম্পর্টেন্ট বই হলে পরে, গুরুত্বপূর্ণ বই বা গুরুত্বপূর্ণ বিষয় হলে পরে সেটাকে আমাদের মন দিয়ে পড়তে হবে, এবং যদি ওই বিষয়টা গুরুত্বপূর্ণ না হয় সেই ক্ষেত্রে আমরা ওই ব্যাপারটাকে ক্যাজুয়ালি নিতে পারি বা অন্য কাউকে দিয়ে ওই বইটাকে পড়িয়ে তার অর্থকে বুঝে নিতে পারি। এটাই কিন্তু এখানে লেখক বলার বা বোঝানোর চেষ্টা করছেন। দেখো তারপরে কি বলছে, ফ্ল্যাশি থিংস বলতে এখানে কি বোঝাচ্ছে, জাস্ট দেখানো, হ্যাঁ, জাস্ট অতটা গুরুত্বপূর্ণ নয়, জাস্ট একটা সাধারণ বিষয়, সাধারণ বইয়ের মতো এটাকে বলছে। রিডিং মেক এ ফুল ম্যান, পড়াশোনা করলে পরে কী হয়, পড়াশোনা কিন্তু একটা মানুষকে সম্পূর্ণ করে তোলে। কনফারেন্স মানে কি, আলোচনা সভা ইত্যাদি, এগুলো কী করে, এ রেডিম্যান, একটা মানুষকে কি তৈরি করে। কনফারেন্স বা আলাপ আলোচনা একটা মানুষকে কি করে, একটা মানুষকে কি করে, রেডি করে, তৈরি করে। অ্যান্ড রাইটিং অ্যান এক্স্যাক্ট ম্যান, এবং কি লেখালেখি করলে কী হয়, একটা মানুষ কি সঠিক হয়। এক্স্যাক্ট মানে কি সঠিক হয়। দেখো তাহলে পড়াশোনা করার কত গুণ। হ্যাঁ, রিডিং কী করে একটা মানুষকে সম্পূর্ণ করে। কনফারেন্স মানে আলাপ আলোচনা যেটাকে বলা হচ্ছে, সেটা কী করে, একটা মানুষকে রেডি করে, তৈরি করে, ঠিক আছে। আর রাইটিং কী করে, অ্যান এক্স্যাক্ট ম্যান, একটা মানুষকে সঠিক করে তোলে, ঠিক আছে। তাই দেখবে স্যাররা বলে পড়, লেখ, যত আমরা লেখাপড়া করবো তত কিন্তু আমরা কি পারফেক্ট হব এবং এক্স্যাক্ট হব এবং ফুল মানে পরিপূর্ণ হব। দেখো, অ্যান্ড দেয়ার ফর, এবং তাই কি, ইফ এ ম্যান রাইট, যদি কোনো লোক লেখে, লিটিল মানে কি, যদি কোনো লোক খুব অল্প লেখালেখি করে, সেক্ষেত্রে কী হবে, হি হ্যাড নিড হ্যাভ এ গ্রেট মেমোরি, সেক্ষেত্রে কি তার কিন্তু স্মৃতিশক্তিটা বেশ ভালো হতে হবে, কিন্তু তা না হলে কিন্তু হবে না। লেখালেখি যারা কম করে সেই ক্ষেত্রে সেই ব্যক্তির স্মৃতিশক্তি অবশ্যই ভালো হতে হবে, না হলে পরে কিন্তু কি সে কোনো কিছুকে মনে রাখতে পারবে না। পড়ে নিয়ে লিখলে কী হয়, সেটা মনে থাকে। যদি কেউ না লেখে পড়ে নিয়ে, সেই ক্ষেত্রে কী হবে, সেই ক্ষেত্রে সে কিন্তু কোনো কিছুকে মনে রাখতে পারবে না। এবং এটা কখন উপযুক্ত হবে, যদি ওর ভালো মেমোরি থাকে। যাদের মাথায় কিছু থাকে না, মানে যারা কোনো কিছুকে পড়ে মাথায় স্টোর করে রাখতে পারে না, তাদের কি করা উচিত, তাদের পড়ে নিয়ে সেগুলোকে লেখা উচিত। তাহলে কি হবে, তাহলে পরে সেই সমস্ত বিষয়গুলো ওদের মাথায় ভালো মতো স্টোর হবে। তো এই ক্ষেত্রে যদি কোনো ছাত্র বা কোনো ছাত্রী না লেখে, তাহলে অবশ্যই তার কিন্তু একটা ভালো স্মৃতি, হ্যাঁ বলছি না এখানে গ্রেট মেমোরি, তার ভালো কিন্তু একটা স্মৃতি থাকতেই হবে, নচেত কিন্তু হবে না। ইফ হি কনফার্ড এ লিটল মানে কি, কনফার মানে হচ্ছে আলাপ আলোচনা করা, কথাবার্তা বলা। যদি কোনো ব্যক্তি কম আলোচনা করে বা কম কথাবার্তা বলে, সেক্ষেত্রে কি হি হ্যাড নিড হ্যাভ এ কি প্রেজেন্ট উইথ, তার মধ্যে কি, তার মধ্যে কিন্তু ভালো জ্ঞান থাকতে হবে। যেমন একটা ব্যক্তি খুব কথাবার্তা বলে না, চুপচাপ থাকে, যে কথাবার্তা বলে না, যে অন্যের সঙ্গে আলাপ আলোচনা করে না, সে কি, সে আস্তে আস্তে কিন্তু বোকা হয়ে যাবে, হ্যাঁ হাদামোদা হয়ে যাবে, ঠিক আছে। তো যদি কোনো ব্যক্তি এরকম হয়ে থাকে যে সে কথাবার্তা বলে না, তার মধ্যে অবশ্যই কী থাকতে হবে, তার মধ্যে কিন্তু অবশ্যই জ্ঞান থাকতে হবে, তার মধ্যে কিন্তু উইট থাকতে হবে। এবার আমার মধ্যে জ্ঞান নেই এবং আমি কারোর সঙ্গে কথাবার্তা বলছি না, চুপ করে বসে রয়েছি, সেই ক্ষেত্রে কি আমি আরও হাদামোদা হয়ে যাব, আমি আরও বোকা হয়ে যাব, হ্যাঁ আমি আরও নির্বোধ হয়ে যাব, ঠিক আছে। এটাই কিন্তু লেখক বলার চেষ্টা করছেন। দেখো তারপরে কি বলছে, অ্যান্ড ইফ হি রিড লিটল, যদি কোনো ব্যক্তি বা যদি কোনো ছাত্রছাত্রী কি কম পড়াশোনা করে, হ্যাঁ, হি হ্যাড নিড হ্যাভ মাচ ক্যানিং, সেক্ষেত্রে কি তাকে কিন্তু খুব চালাক হতে হবে। যে পড়াশোনা করবে না সে কিন্তু বোকা হয়ে যাবে, হ্যাঁ তাকে কিন্তু সবাই ঠকিয়ে দেবে। তো যদি কোনো ব্যক্তি পড়াশোনা করতে না চায়, সেই ক্ষেত্রে তাকে কিন্তু খুব চালাক হতে হবে, চালাক না হলে কিন্তু টিকে থাকা যাবে না, হ্যাঁ সবাই তাকে কি বোকা করে দেবে বা বোকা বানিয়ে দেবে, ঠিক আছে। তাই এখানে কি বলছে লেখক, ইফ হি রিড লিটল, যদি কোনো ব্যক্তি কম পড়াশোনা করে, হি হ্যাড নিড হ্যাভ মাচ ক্যানিং, তাকে কিন্তু অনেক চালাক হতে হবে। টু সিম টু নো দ্যাট হি ডাথ নট, মানে কি হি ডাজ নট, মানে এটার মাধ্যমে, মানে এর মাধ্যমে ও কি দেখাতে চাই, ও দেখাতে চাই কি যে ও চালাক নয়, এমনটা নয়, ও চালাক। তো লেখক এখানে কি বলতে চাইছেন, লেখক বলতে চাইছেন যে হয় তোমাকে খুব চালাক হতে হবে, নয় কিন্তু খুব পড়াশোনা করতে হবে। এবার তুমি পড়াশোনাও করবে না, তাহলে তুমি চালাক হবে কী করে। এবার তুমি পড়াশোনা করবে না, সেই ক্ষেত্রে তুমি চালাক হবে কি করে। তো এখানে দেখো বলছে না, টু সিম টু নো দ্যাট হি ডাথ নট, এবং ও এটা কি বোঝাবে যে ও কি, ও বোকা নয়, ও চালাক। সেই ক্ষেত্রে কিন্তু ওকে কী করতে হবে, ওকে কিন্তু পড়তে হবে। হিস্টোরিজ মেক মেন ওয়াইজ, ইতিহাস কি করে মানুষকে জ্ঞানী করে তোলে, ওয়াইজ মানে বুদ্ধিমান করে তোলে। পোয়েটস উইটি, হিস্টোরিজ মেক মেন ওয়াইজ,
পোয়েটস উইটি। ইতিহাস কি করে? ইতিহাস মানুষকে এবং কবিদের কি করে? জ্ঞানী এবং বুদ্ধিমান করে তোলে। ইতিহাস মানুষকে এবং কবিদের কি করে? জ্ঞানী এবং বুদ্ধিমান করে তোলে। দ্য ম্যাথামেটিক্স সাবটাইলি, অঙ্ক কি করে? অঙ্ক মানুষকে সূক্ষ্ম জ্ঞান দেয়। হ্যাঁ, মানুষকে সূক্ষ্মভাবে ভাবাতে সাহায্য করে এই ম্যাথামেটিক্স। ঠিক আছে, এটা লেখক কিন্তু বলছেন। ন্যাচারাল ফিলোসফি ডিপ, হ্যাঁ, এই যে দর্শন কি করে? মানুষকে গভীর চিন্তাভাবনা দান করে। মোরাল মানে কি? মোরাল সায়েন্স কি করে? মানুষকে গ্রেভ করে তোলে। হ্যাঁ, কোনো বিষয় তাকে গভীর জ্ঞান দান করে। কি? মোরাল সায়েন্স। কেমন? লজিক কি করে? লজিক অ্যান্ড রিথরিক, এরা কি করে? অ্যাবেল টু কন্টেন্ট মানে কি? এগুলো কি করে? মানুষকে কি সন্তুষ্ট বা সম্পন্ন করতে সাহায্য করে। তো এখানে আমরা কি দেখছি যে হিস্ট্রি কি করছে? হিস্ট্রি মানুষকে কি করছে? ওয়াইজ করছে এবং কবিদের উইটি করছে। ওয়াইজ মানে হচ্ছে জ্ঞানী, আর উইটি মানে হচ্ছে বুদ্ধিমান। হিস্টোরি মানুষকে কি করছে? ওয়াইজ এবং উইটি করছে। ম্যাথামেটিক্স কি করছে? সাবটাইল করছে, মানে কি? সূক্ষ্ম বুদ্ধি সম্পূর্ণ করে তুলছে মানুষকে। ন্যাচারাল ফিলোসফি মানে কি? দর্শন কি করছে? ডিপ করছে। ডিপ মানে কি? মানুষকে গভীরভাবে ভাবাতে সাহায্য করছে। মোরাল মানে কি? মোরাল সায়েন্স কি করছে? মানুষকে গ্রেভ করছে, কোনো বিষয়ে গভীরভাবে ভাবতে সাহায্য করছে। লজিক অ্যান্ড রিথরিক, এরা কি করছে? এরা মানুষকে সম্পূর্ণ করছে, কন্টেন্ট সম্পূর্ণ করছে, তৃপ্তি দিচ্ছে, সন্তুষ্ট করছে। অ্যাবুয়েন্ট স্টাডিয়া ইন মোডস। আচ্ছা, এই যে লাইনটা, এর অর্থ কী বলতো? এর অর্থ হচ্ছে যে স্টাডিজ, হ্যাঁ, স্টাডিজ কী করে? স্টাডিজ কিন্তু আমাদের মধ্যে একটা বিশেষ চরিত্রের সৃষ্টি করে। অ্যাবুয়েন্ট স্টাডিয়া ইন মোডস, হ্যাঁ, মানে এখানে বলছে যে স্টাডিজ মানে আমাদের চরিত্রকে গড়তে সাহায্য করে, একটা রূপ দান করে। ঠিক আছে তো? নাই, দেয়ার ইজ নো স্টন্ড অর ইম্পেডিমেন্ট। স্টন্ড অর ইম্পেডিমেন্ট বলতে বোঝাচ্ছে বাধা। দেয়ার ইজ নো স্টন্ড অর ইম্পেডিমেন্ট ইন দ্য উইট, মানে কি? বুদ্ধি বা জ্ঞানের মধ্যে কি কোনো রকম কোনো বাধা থাকে না। বাট মে বি রাউট আউট, এবং কিন্তু সেই বাধাকে মে বি রাউট আউট মানে কি? ওয়ার্ক আউট মানে কি? সম্পন্ন করা। সেই বাধাকে আমরা দূর করতে পারি। যদি কোনো বাধা আসে, হ্যাঁ, বুদ্ধি লব্ধ করতে গিয়ে বা বুদ্ধি অর্জন করতে গিয়ে যদি কোনো বাধা আসে, সেটাকে আমরা কী করতে পারি? মে বি রট আউট বাই ফিট স্টাডিজ, সেটা আমরা কী করতে পারি? সেটা আমরা উপযুক্ত পড়াশোনার মাধ্যমে সেই বাধাকে দূর করতে পারি। যদি জ্ঞান লাভ করতে গিয়ে, যদি উইট লাভ করতে গিয়ে আমরা বাধার সম্মুখীন হই, সেই ক্ষেত্রে কি উপযুক্ত স্টাডিজের মাধ্যমে আমরা সেই বাধাকে দূর করতে পারি। লাইক অ্যাজ ডিজিজ অফ দ্য বডি, যেমনটা শরীরের রোগগুলোকে মে হ্যাভ কি অ্যাপ্রোপ্রিয়েট এক্সারসাইজ। লাইক অ্যাজ ডিজিজ, যেমনটা রোগের ক্ষেত্রে, অফ দ্য বডি শরীরের কোনো রোগের ক্ষেত্রে, মে হ্যাভ অ্যাপ্রোপ্রিয়েট এক্সারসাইজ, প্রত্যেকটা রোগের কিন্তু একটা বিশেষ ব্যায়াম রয়েছে। বিশেষ ব্যায়ামের মাধ্যমে কিন্তু আমরা বিশেষ রোগকে কী করতে পারি? দূর করতে পারি। বিভিন্ন রোগের কিন্তু বিশেষ ব্যায়াম রয়েছে, সেই ব্যায়ামটা করলে আমরা কি সেই রোগটাকে দূর করতে পারি। দেখো এখানে কি বলছে? বোলিং মানে কি? বল করা, যেমন আমরা বল করি। বোলিং ইজ গুড ফর কি? স্টোন অ্যান্ড রিন্স। আচ্ছা, স্টোন অ্যান্ড রিন্স বলতে কী বোঝাচ্ছি? পেটের পাথর হওয়া। স্টোন মানে আমরা কিন্তু পাথর হওয়াটাকে বোঝাচ্ছি। অনেকে দেখবে গল ব্লাডারে পাথর হয়, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে কি বোলিং করাটা কিন্তু বেশ ভালো। এটা করলে কি পাথর থেকে আমরা মুক্তি পেতে পারি, এটা লেখক বলছেন। শুটিং ফর দ্য লাংস অ্যান্ড ব্রেস্ট, শুটিং করাটা এই লাংস মানে ফুসফুস এবং ব্রেস্ট মানে বুক, এর জন্য কিন্তু ভালো। জেন্টাল ওয়ার্ক মানে কি? হালকা হাঁটা। ফর দ্য স্টোম্যাক, পেটের জন্য কি হালকা হাঁটাটা ভালো, মানে হালকা হাঁটাহাঁটি করলে পরে পেট ভালো থাকে, ঠিক আছে? এটাই বলছে। রাইডিং মানে কি? ঘোড়ায় চড়া বা কোনো কিছুতে চড়া। রাইডিং ফর দ্য হেড, রাইডিং ফর দ্য হেড, রাইডিং মানে কি? চড়া, সেটা ঘোড়ায় চড়া হতে পারে। এটা কি? এটা ভালো। এটা কী জন্য ভালো? দ্য হেড, মাথার জন্য ভালো। মাথার জন্য কি রাইডিংটা ভালো। অ্যান্ড দ্য লাইক, এবং এই ধরনের কিন্তু অনেক রয়েছে এক্সারসাইজ বিভিন্ন রোগের জন্য। সো ইফ এ ম্যানস উইট বি ওয়ান্ডারিং, উইট মানে হচ্ছে জ্ঞান বা বুদ্ধি, যদি কোনো মানুষের জ্ঞান বা বুদ্ধি, ওয়ান্ডারিং মানে কী বলতো? যদি ঘুরে বেড়ায়, মানে একটা জায়গায় কেন্দ্রভূত না হতে পারে, সে তার বুদ্ধিকে, সে তার জ্ঞানকে একটা জায়গায় কেন্দ্রভূত না যদি করতে পারে, সেক্ষেত্রে কি লেট হিম স্টাডি দ্য ম্যাথামেটিক্স, সেই ক্ষেত্রে কি তার অঙ্ক করা উচিত। সেই ক্ষেত্রে কী হবে? তার বুদ্ধিকে সে কি এক জায়গায় একত্রিত করতে পারবে, সে কনসেন্ট্রেট করতে পারবে কোনো কাজে। সো ইফ এ ম্যানস উইট বি ওয়ান্ডারিং, যদি কোনো লোকের বুদ্ধি বা জ্ঞান এক জায়গায় কেন্দ্রভূত না হতে পারে, মানে কি সে যদি মনোসংযোগ না করতে পারে, সেই ক্ষেত্রে কি লেট হিম স্টাডি দ্য ম্যাথামেটিক্স। হ্যাঁ,
ফর ইন ডেমনস্ট্রেশন, হ্যাঁ, কোনো ব্যাখ্যা বা বিশ্লেষণের ক্ষেত্রে ইফ হিজ উইট বি কল্ড অ্যাওয়ে, যদি ওর বুদ্ধি চলে যায়, হ্যাঁ, নেভার সো লিটল হি মাস্ট বিগিন এগেন, তাই তাকে কী করতে হবে, তাকে আবার কিন্তু প্রথম থেকে চেষ্টা করতে হবে। মানে কোনো কাজ করতে গিয়ে কোনো ব্যক্তির বুদ্ধি যদি সঙ্গ না দেয়, সেক্ষেত্রে কী হবে, তাকে আবার চেষ্টা করতে হবে, বা সেই ক্ষেত্রে তার মনোসংযোগকে কী করে বাড়ানো যায়, বা তার মনোসংযোগকে কী করে এক জায়গায় স্থিত করা যায়, সেই বিষয়ে তাকে কিন্তু আবার খাটতে হবে। হ্যাঁ, প্রথম থেকে কিন্তু তাকে আবার খাটতে হবে, এটা কিন্তু লেখক বলছেন। ইফ হিজ উইট বি নট অ্যাপ টু ডিস্টিংগুইশ অর ফাইন্ড ডিফারেন্স, যদি তার মধ্যে যে জ্ঞানটা রয়েছে, তার মধ্যে যে বুদ্ধিটা রয়েছে, সেই বুদ্ধি বা সেই জ্ঞান দিয়ে সে যদি কোনো পার্থক্য নিরূপণ না করতে পারে কোনো বিষয়ে, ডিস্টিংগুইশ অর ফাইন্ড ডিফারেন্স, সে যদি কোনো বিষয়ে পার্থক্য নিরূপণ না করতে পারে, বা কোনো বিষয়ে সে যদি পার্থক্য না খুঁজে পায় তার বুদ্ধির দ্বারা, লেট হিম স্টাডি দ্য স্কুলম্যান। স্কুলম্যান বলতে কিন্তু এখানে বোঝা যাচ্ছে ফিলোসফার। সেক্ষেত্রে সেই ধরনের লোকদের কী করতে হবে, দার্শনিকদের সঙ্গে কথাবার্তা বলতে হবে, ওদের বুঝতে হবে, ঠিক আছে। সেই ক্ষেত্রে কি ওরা উপকৃত হতে পারে, কারা, যারা নিজের বুদ্ধি দিয়ে কোনো কিছুর মধ্যে পার্থক্য নিরূপণ না করতে পারছে, ডিস্টিংগুইশ অর ফাইন্ড ডিফারেন্স, হ্যাঁ, সেই ক্ষেত্রে তাদের কি করতে হবে, তাদের কিন্তু স্কুলম্যানদের সঙ্গে কি করতে হবে, আলাপ আলোচনা করতে হবে এবং তাদের স্টাডি করতে হবে, ঠিক আছে, এটা লেখক বলছেন। ফর দে আর সিমিনিক, হ্যাঁ, সেক্টরস। আচ্ছা, সিমিনিক সেক্টরস বলতে এখানে কী বোঝাচ্ছে, সিমিনিক সেক্টরস বলতে বোঝাচ্ছে যারা খুব চুলচেরা বিশ্লেষণ করে, যারা খুব কি খুঁটিয়ে খুঁটিয়ে বিশ্লেষণ করতে পারে। এই যে এখানে দেখো বলছে যে দার্শনিক, যাদের লেখক কি বলছেন, যাদের লেখক বলছেন যে এরা কে, এরা কেমন, এরা হচ্ছে সিমিনিক কি সেক্টরস, হ্যাঁ, এরা কোনো বিষয়কে কি খুব পুঙ্খানুপুঙ্খানুভাবে কি বিশ্লেষণ করে। তো এই জাতীয় লোকদেরকে কোনো লোক যদি স্টাডি করে, যে লোকটা তার বুদ্ধি দিয়ে কোনো কিছুর মধ্যে পার্থক্য নিরূপণ না করতে পারছে, সেই ক্ষেত্রে কিন্তু সেই লোকটার উপকার হবে। এটাই কিন্তু এখানে লেখক বলছেন। ইফ হি বি নট অ্যাপ টু বিট ওভার ম্যাটার্স, সে যদি কোনো বিষয়কে সমাধান না করতে পারে, ইফ হি বি নট অ্যাপ টু বিট ওভার ম্যাটার্স, সে যদি কোনো বিষয়কে সমাধান না করতে পারে, মানে 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 কোনো সমস্যার সমাধান না করতে পারে তার বুদ্ধি দ্বারা, অ্যান্ড টু কল আপ, এবং কি সে যদি কোনো কিছু মনে না করতে পারে, কল আপ মানে কি স্মৃতিচারণ করা, ঠিক আছে, সে যদি স্মৃতিচারণ না করতে পারে, ওয়ান থিং, কোনো একটা বিষয়কে, টু প্রুভ অ্যান্ড ইলাস্ট্রেট অ্যানাদার, কোনো একটা বিষয়কে সমাধান করতে গিয়ে সে যদি অন্য কোনো বিষয়কে মনে না করতে পারে, সেক্ষেত্রে কি, লেট হিম স্টাডি দ্য লয়ার্স কেস, তাহলে পরে সেই ধরনের ব্যক্তিকে কি করতে হবে, লয়ার্সের কেস, মানে কি যারা উকিল হয় তাদের কেসগুলোকে নিয়ে কী করতে হবে, স্টাডি করতে হবে। কোন ধরনের ব্যক্তিদেরকে, যারা কি কোনো কিছুকে কল আপ করতে পারছে না, বা তাদের বুদ্ধির মাধ্যমে কোনো কিছুকে সমাধান করতে পারছে না, এই ধরনের ব্যক্তিদের কী করতে হবে, এই লয়ার্সদের কেসগুলোকে নিয়ে কী করতে হবে, স্টাডি করতে হবে। তবে কী হবে, তবে কিন্তু ওরা এই ধরনের সমস্যাগুলোকে সমাধান করতে পারবে, ঠিক আছে, এটা কিন্তু লেখক বলছেন। সো এভরি ডিফেক্ট অফ দ্য মাইন্ড মে হ্যাভ এ স্পেশাল রিসিপ্ট, প্রত্যেকটা মানসিক সমস্যার কি রয়েছে, একটা বিশেষ যে উপশমের উপায় রয়েছে, হ্যাঁ, প্রত্যেকটা মানসিক সমস্যার একটা বিশেষ উপশমের উপায় রয়েছে, মানে প্রত্যেকটা সমস্যার সমাধান করার উপায় রয়েছে। কি সমস্যার, এই মানসিক সমস্যার, যেটা আমরা এইখানে কিছুটা অংশ পড়ে বুঝতে পারলাম। যেমন প্রত্যেকটা ব্যায়ামের মাধ্যমে কি আমরা আমাদের শরীরের রোগগুলোকে দূর করতে পারি, ঠিক তেমনটা মানসিক সমস্যার ক্ষেত্রে সেগুলোকে উপশম করারও কিন্তু কিছু পথ রয়েছে, যেগুলো লেখক আমাদেরকে এখানে বলে দিলেন। এই আর কি, যেমনটা তিনি কি বললেন, যদি আমরা কোনো কিছুর মধ্যে পার্থক্য নিরূপণ না করতে পারি, সেক্ষেত্রে আমরা কি করব, আমাদের স্কুলম্যান অর্থাৎ দার্শনিকদের স্টাডি করতে হবে, হ্যাঁ, কারণ তারা কি, তারা হচ্ছে সিমিনিক সেক্টরস, মানে তারা হচ্ছে কি, তারা চুলচেরা বিশ্লেষণ করে। তো তাদেরকে যদি আমরা স্টাডি করতে পারি, সেই ক্ষেত্রে কি আমাদের এই যে সমস্যাটা, এটা কিন্তু সমাধান হয়ে যাবে। তারপরে লেখক কী বলেন, ইফ হি বি নট অ্যাপ টু বিট ওভার ম্যাটার্স, যদি কোনো ব্যক্তি কোনো সমস্যার সমাধান না করতে পারে, অ্যান্ড টু কল আপ, এবং কি সে যদি কি সে স্মৃতিচারণ না করতে পারে, ওয়ান থিং, একটা বিষয়কে, টু প্রুভ অ্যান্ড ইলাস্ট্রেট অ্যানাদার, একটা বিষয়কে মনে করে অন্য একটা বিষয়কে যদি কোনো ব্যক্তি সমাধান না করতে পারে, মানে স্মৃতিচারণের মাধ্যমে যদি কোনো ব্যক্তি একটা সমস্যাকে সমাধান না করতে পারে, সেই ক্ষেত্রে তার করা কি উচিত, লেট হিম স্টাডি দ্য লয়ার্স কেস, সেক্ষেত্রে কি, সেই ক্ষেত্রে সেই ব্যক্তির উকিলের যে কেসগুলো আছে সেগুলোকে কি স্টাডি করতে হবে।
তাই এখানে লেখক কি বলছেন যে এভরি ডিফেক্ট অফ দ্য মাইন্ড মে হ্যাভ এ স্পেশাল রিসিপ্ট। প্রত্যেকটা মানসিক সমস্যার তার কি নিজস্ব একটা কি সমাধান বা সুস্থ হয়ে যাওয়ার বা সুস্থতার উপায় রয়েছে। তো এই হলো এই এসেটার সম্পূর্ণ অর্থ। আমি তোমাদেরকে আমার মতো করে সম্পূর্ণ যে এসেটা অফ স্টাডিজ পড়িয়ে দিলাম। আশা করছি আমি তোমাদেরকে ভালো মতো বোঝাতে পেরেছি। তোমাদের যে সমস্ত কোয়ারিজগুলো ছিল সেগুলো আমি সমাধান করতে পেরেছি। তো যদি তোমাদের এই এসেটাকে নিয়ে এখনও কোনো সমস্যা থাকে, সেই ক্ষেত্রে তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে তোমাদের সমস্যাগুলো বলতে পারো। আমি অন্য একটা ভিডিও বানিয়ে সেই সমস্ত সমস্যাগুলোর সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো আশা করছি আমি তোমাদেরকে মোটামুটি হলেও আজকের এই এসেটা বোঝাতে পেরেছি। তো যদি তোমাদের আজকের এই ভিডিওটা ভালো লাগে, তো সেই ক্ষেত্রে তোমরা এই ভিডিওটাকে লাইক শেয়ার করে দিও। আর চ্যানেলটা যদি তোমরা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো, সেই ক্ষেত্রে সাবস্ক্রাইব করে দিও। তো আজকে এখানেই থাকলো, আবার দেখা হবে পরের ভিডিওতে আরও একটা গুরুত্বপূর্ণ টপিকের সঙ্গে। ভালো থেকো, বাই।